প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি ফ্রি লাইভ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রীতম স্যার ইংরেজির এই ক্লাসটি আজকে করাবো এবং আজকে এই ক্লাসটি একটা বিশেষ টপিকের উপরে সাজানো হয়েছে। যেহেতু আমাদের চাকরির পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং কিছু কিছু চাকরির পরীক্ষার চলছে, নিয়োগ প্রক্রিয়া চলছে, চলমান, তারই মধ্যে এই ফ্রি লাইভ ক্লাসগুলো আশা করি যে অনেকের জন্য উপকার বয়ে নিয়ে আসবে এবং তারই ধারাবাহিকতায় আমরা একের পর এক লাইভ ক্লাস দিয়ে যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রি। আপনার সাথে যেটা করতে সেটা হচ্ছে যে ফ্রি লাইভ ক্লাসগুলোতে আপনাকে সঠিক সময় অ্যাটেন্ড করতে হবে এবং সেটা অবশ্যই এডুফিক্স অ্যাপের যে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব পেজ যেটা আছে বা ইউটিউব চ্যানেল যেটা আছে সেই ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা যাবে আপনি সব সময় আপডেট গুলো পাচ্ছেন, নোটিফিকেশন গুলো পাচ্ছেন যে কখন ক্লাসগুলো হচ্ছে, কোন ক্লাসগুলো হচ্ছে, কে ক্লাস নিচ্ছেন, এই সকল ডিটেলস গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি। তাই দেরি করা যাবে না, খুব সহজেই আপনি কিন্তু ক্লাসগুলো আপডেট পাচ্ছেন শুধুমাত্র সাবস্ক্রাইব করার মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ক্লাসে ফিরে যাব। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে যে বিষয়ের নাম এবং সেটা কিসের উপর ভিত্তি করে আছে ক্লাসটা হবে, সেটা একদমই কিন্তু জব প্রিপারেশনের উপরে। আমাদের ফোকাস যে পদগুলো আছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, সিভিল সার্জন। আচ্ছা, আমরা দেখতে পাবো এখন টপিকের নামটা কি। দেখা যাচ্ছে খুব সুন্দর করে এখানে লেখা আছে, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সাধারণত সেন্টেন্স একটা অন্যতম মেজর পার্ট হিসেবেই কনসিডার করে থাকি। কেননা এই পার্ট থেকে এত পরিমাণ প্রশ্ন আসলে আমাদেরকে দেওয়া হয় যেন আমরা সেটা যদি না সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে ভালো মার্কটা কিন্তু অবটেইন করতে পারবো না। সেই জন্য আমাদের উচিত হচ্ছে আজকের ক্লাসটি খুবই মনোযোগের সাথে হচ্ছে ফলো আপ করা, যেন আমরা আমাদের পরীক্ষার প্রশ্ন যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোনো ধরনের প্রশ্ন পাই সেটা যেন অবশ্যই সঠিকভাবে উত্তর করে আসতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি ধরনের সেন্টেন্স? প্রথম কথা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটি ক্লজ থাকবে, যার মধ্যে একটি ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অন্য একটি ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা খেয়াল করে দেখব কন্ডিশনাল সেন্টেন্সের যতগুলো সেন্টেন্স আমরা দেখতে পারবো সবগুলো সেন্টেন্সই হচ্ছে মূলত দুটি ক্লজ বিশিষ্ট সেন্টেন্স, যার একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং অপরটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে সংজ্ঞা দেওয়া হয়েছে এবং সেই সংজ্ঞাতে যে কথাটি লেখা হয়েছে, প্রধানত ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ইফ হচ্ছে সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে পার্টটাকে সাধারণত আমরা কনজাংশন বলি। এই কনজাংশনটি যখন কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই তখন সেই সেন্টেন্সটিকে সাধারণত আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারবো। এটা হচ্ছে একটা ক্লু বলা যায়। ইফ থাকাটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা ক্লু। আচ্ছা, এখন আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করব, সেটা হচ্ছে কি সেন্টেন্সের উপস্থিতি লক্ষ্য করার মতো যে এটি সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে। দুটি অংশ মানে কি? একটি অংশ যে বললাম না, একটা অংশ হচ্ছে ইফ যুক্ত থাকবে যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি, আর আরেকটি ক্লজ হচ্ছে মেইন ক্লজ যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। তো এই দুটি ক্লজের সমন্বয়ে আসলে কি একটা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হবে। এখন আমাদের কথা হচ্ছে যে এই কন্ডিশনাল সেন্টেন্স আসলে কত প্রকারের হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে কন্ডিশনাল সেন্টেন্স আসলে চার ধরনের হয়। কি কি? একটা হচ্ছে প্রথমটি দেওয়া হয়েছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে সর্বশেষ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে we can easily say that conditional sentence is of four kinds. ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স গুলাকে আইডেন্টিফাই করা সঠিকভাবে, যেন আমরা পরীক্ষার হলে প্রশ্নটা যেভাবে আসুক না কেন আমরা যেন সহজেই আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কি ধরনের কন্ডিশনাল সেন্টেন্স, কোনটা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বা কোনটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, লেটস গো। আমরা এখন চলে যাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে শুরু করব। আজকের এই স্ট্রাকচারটি আপনাকে খুব হেল্প করবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স চেনার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখাই যাচ্ছে স্ট্রাকচার অফ ফার্স্ট কন্ডিশনাল দিয়ে নিচে কিন্তু একটা স্ট্রাকচার প্রোভাইড করা হয়েছে। এই স্ট্রাকচারটি এরকম দেখতে যে শুরুতে ইফ বসানো হয়েছে, তারপর এখানে প্রেজেন্ট আর হচ্ছে ফিউচারকে পাশাপাশি লেখা হয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে এই পর্যন্ত আমি একটা ব্যারিকেড দিলাম, যে ব্যারিকেডটার মধ্যে আমি বুঝাতে যাচ্ছি যে এইখানে হচ্ছে একটা ক্লজ থাকবে এবং ব্যারিকেডের ওই পাশে অপর প্রান্তে আরেকটা ক্লজ থাকবে। তাহলে কি বোঝা গেল? এখানে দুটি ক্লজ, যার একটি ক্লজ হচ্ছে ইফ যুক্ত আর অপর ক্লজটি কিন্তু ইফ মুক্ত, এবং ইফ কিন্তু একটাই থাকবে এবং সেটা কোথায় থাকবে? প্রেজেন্ট টেন্সের সাথে যুক্ত থাকবে। আমি আরেকটু ইলাবোরেট করে বুঝাই দেই এই ক্লজটাকে সহজে যেন আপনি ক্যাপচার করতে পারেন। দেখুন, ইফ সাধারণত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে থাকবে। ইফ যুক্ত যে ক্লজটি আপনি দেখতে পারবেন সেটার নাম হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। আমি আবারও বলেছি, কথাটা ভালো করে বুঝেন। এখন ইফ এর সাথে যে ক্লজটি থাকছে সেই ক্লজের টেন্সটা আসলে কি হবে?
সেই টেন্সটা হবে হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স এটা হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যদি ইফ এর সাথে যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই আপনি সেটাকে কনসিডার করবেন অ্যাজ এ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে। আমি আবারও বলছি, ইফ এর সাথে যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই কনসিডার করতে পারবো। তাহলে এটা খুব সহজ হয়ে গেল না এখন যে বিষয়টা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসলে আমরা চিনবো কিভাবে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা চিনবো কিভাবে। আশা করি নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও অন্যান্য টেন্স সম্পর্কে আপনার ধারণা রয়েছে, এবং সেই জন্য আমি টেন্সে যাচ্ছি না, আমি সরাসরি চলে আসতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত টেন্সকে আপনি যদি ইফ এর সাথে যুক্ত অবস্থায় পান তবে সেটাকে আপনি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে কনসিডার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে চেনার উপায়। আর এখন কথা হলো যে বাকি যে আরেকটি ক্লজ আছে সেই ক্লজটি আসলে কোন টেন্সে হবে। এখানে খুব সংক্ষেপে ফিউচার টেন্স লেখা আছে, আমি এখন একটু ডিটেইলসে বলে দিচ্ছি সেই ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি হবে। ফিউচার টেন্সের শুরুতেই মানে এই ক্লজের শুরুতে আপনাকে একটা সাবজেক্ট লিখতে হবে, এবং সাবজেক্টের পরে হচ্ছে আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে আমি এখানে একটা ক্লু প্রোভাইড করছি, এটা হচ্ছে সিএমডব্লিউ। আমি কি লিখেছি এখানে? সিএমডব্লিউ। বিএমডব্লিউ গাড়ির নাম তো শুনেছেন, আজকে শুনবো হচ্ছে সিএমডব্লিউ। এখানে প্রয়োজন হচ্ছে সিএমডব্লিউ কে। আচ্ছা, তারপরে আমরা এখানে দিব হচ্ছে ভার্ব। এতটুকু অংশই হচ্ছে আমার জন্য মনে রাখাটা খুব জরুরি, কেননা এইটাকে যদি আমি ভুলে যাই তাহলে কন্ডিশন সেন্টেন্সটা কিন্তু আসলে ভুল হবে। তাহলে এই সিএমডব্লিউ মানে আসলে কি, আমি এখানে কর্নারে দেখাচ্ছি সিএমডব্লিউ মানে কি। প্রথমে সি দিয়ে বোঝাচ্ছি। সি মানে হচ্ছে ক্যান আর হচ্ছে কুড। আচ্ছা, এম সমান সমান কি? এম সমান সমান হচ্ছে মে আর হচ্ছে মাইট। ডব্লিউ সমান সমান কি? উইল আর হচ্ছে উড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই এখন সিএমডব্লিউ নিয়ে আমাদের যে ধারণা ছিল সেই ধারণাটা আমরা এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পেরেছি। সি ফর ক্যান কুড, এম ফর মে মাইট এন্ড ডব্লিউ ফর উইল উড। এই বিষয়টি হচ্ছে আপনি মনে রাখতে হবে, যেটা কিনা সাবজেক্টের পরে আপনি ইউজ করবেন, এবং সেটা কিন্তু আপনি সবগুলো একসাথে ইউজ করবেন না। আপনি সেখান থেকে ফার্স্ট কন্ডিশনের জন্য এই প্রথম আমি যে বক্সে আটকে দিচ্ছি যে ভার্বগুলোকে, যেগুলো সবগুলো কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে আছে, ক্যান, মে এবং উইল, সেগুলো কিন্তু এখানে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে সিএমডব্লিউ কোন ফর্ম ব্যবহার করছি আমরা? আমরা সিএমডব্লিউ হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করছি। কোন ফর্ম ইউজ করছি? প্রেজেন্ট ফর্ম ইউজ করছি। হ্যাঁ, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দিন শেষে কি পেলাম? আমরা পেলাম হচ্ছে কিভাবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমি আইডেন্টিফাই করব, এবং আইডেন্টিফাই করার পরে আমার পরবর্তী অংশটা আমি কিভাবে কমপ্লিট করব। ঠিক আছে, আশা করছি যদি কারো কোনো ব্যাপারে যদি ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করে জানানোর জন্য। আমরা চলে যাবো পরবর্তী স্লাইডে, যেখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা পেয়ে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিছুটা পরিবর্তিত করে, মানে একটু বড় করে কিন্তু স্ট্রাকচারটা এখানে প্রোভাইড করেছে। যেমন আমরা এখানে আগে দেখেছিলাম যে ইফের সাথে শুধু কি ছিল? পাস্ট। আমি এখানেও কিন্তু এখানে একটা অবলিক দিয়ে দিচ্ছি, আমি নিচে বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা দেওয়া হয়েছে। আসুন প্রথমেই আমরা ইফের সাথে যে যুক্ত ক্লজটি রয়েছে সেটা টেন্সটা নির্ণয় করে দিব। ইফের সাথে আগে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখন দেখবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত আছে কিনা। যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো ক্লজ যুক্ত অবস্থায় থাকে ইফের সাথে, তবে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমি আবারও বলছি, ইফ এর সাথে যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে সেটা হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আইডেন্টিফাই করার পর পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওই ক্লজের একটা সাবজেক্ট, এবং তারপরেও সেখানে একই রকম ভাবে সিএমডব্লিউ ইউজ করবেন। তবে এখন সিএমডব্লিউটা কিন্তু আপনার প্রেজেন্ট ফর্ম গুলো হবে না, সেটা হবে কি? পাস্ট ফর্ম গুলো হবে। কোন ফর্মটা হবে? পাস্ট ফর্ম গুলো হবে। পাস্ট ফর্ম মানে হচ্ছে আগের স্লাইডে আমরা যেটা দেখেছিলাম, এই যে কুড, মাইট আর হচ্ছে উড, এইগুলোকে আমরা এখন ব্যবহার করব, সেজন্য আমি পাস্ট লিখে রাখছি। তো আর তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ভার্ব বসিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে কি দাঁড়ালো এখানে? আমরা এখানে উপরে যে বাক্যগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে যে কোনো একটা বাক্য আমরা চুজ করে নিব। ধরে আমরা প্রথম বাক্যটা চুজ করি, ইফ উই হ্যাড এ বুট। আচ্ছা, এই যে অংশটুকু আমি আন্ডারলাইন করলাম, এটা কোন টেন্সে আছে? এটা নিঃসন্দেহে এটা পাস্ট টেন্সে আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো ক্লজ আমরা পেয়ে যাই তবে সেটাকে অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই ধরতে হবে। আর সেই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যখন আমরা এটাকে কনসিডার করে ফেলবো তখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী ক্লজটিকে সাজানো। পরবর্তী ক্লজটি এখানে কি হিসেবে আছে দেখুন, সাবজেক্ট হিসেবে আমরা উইকে পেয়েছি, তারপরে আমরা সিএমডব্লিউ থেকে আমরা উডকে নিলাম এখানে, এবং তারপরে আমরা এখানে ভার্বটি ইউজ করছি। সেটা কিন্তু আবার অবশ্যই কোন ফর্ম ইউজ করছি এটা খেয়াল করতে হবে। উড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, সেরকম ভাবে ক্যান, কুডও একটা মডেল অক্সিলারি ভার্ব, এমনকি মাইটও কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব।
এখন এই মডেল অক্সিলারি ভার্বের একটা ইউনিভার্সাল নিয়ম হচ্ছে যে তাদের পরে যখন আমরা কোনো ভার্বকে বসাই তখন সেই ভার্বটিকে আমরা বেস ফর্মে বসাই, যেটাকে আমরা ভার্ব ওয়ার্ড বলি। তার মানে সিএমডব্লিউর পর আপনি সবসময় ভার্বটিকে বেস ফর্মে লিখবেন। এই বিষয়টি আপনাকে মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে, যেন আপনি যেন সেটাকে ভুলে না যান। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম যে উই উড ক্রস দ্য রিভার, সেটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের সম্পূর্ণ সঠিক উত্তর। ঠিক আছে, আমরা এখন চলে যাব হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে, যেখানে লেখা আছে, কি লেখা আছে আমরা একটু আগেরটার মতো এটা একটু সাজিয়ে নেই। শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা যা দেখেছি, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু আমরা সেটা থেকে একটু ভিন্ন দেখব। সেটা হচ্ছে ইফ এর সাথে যে যুক্ত ক্লজটা, সেই ক্লজটা কিন্তু এখন আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে না, পাস্ট ইনডিফিনিট থাকবে, সেটা থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। তাহলে প্রথমে লিখে নেই ইফ প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট ক্লজ, ইফ প্লাস পাস্ট পারফেক্ট ক্লজ। এখন পরবর্তী অংশটা কিভাবে আছে, সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে সিএমডব্লিউ তো থাকবেই, এবং এটা কিন্তু অবশ্যই পাস্ট ফর্মে থাকবে, এবং তার সাথে আপনি যুক্ত করবেন হচ্ছে শুধুমাত্র হ্যাভ। এখানে কিন্তু কোনোভাবেই হ্যাজ অথবা হ্যাড ব্যবহার করা একদমই যাবে না, কারণ আমি আগেই বলে দিয়েছিলাম যে সিএমডব্লিউ মানে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট বা উইল উড, এরা সবাই যেহেতু প্রত্যেকে মডেল অক্সিলারি ভার্ব, তার মানে তাদের পরবর্তী যে ভার্বটা আসতেছে সেই ভার্বটা কিন্তু আপনাকে সবসময় বেস ফর্মে লিখতে হবে, এবং হ্যাভ হচ্ছে নিজে একটা বেস ফর্মের ভার্ব। এবং তারপরে আপনি যে ভার্বটিকে লিখবেন না কেন সেটাকে আপনাকে সবসময় V3 ফর্মে লিখতে হবে। V3 ফর্ম মানে কি? V3 ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা খুব সহজেই বুঝে নিলাম যে কিভাবে প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। আমি আবার একটু রিভাইজ দিয়ে দিব যে কোন কোন কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। লুক এট দ্য ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, দ্য স্ট্রাকচার ইজ প্রোভাইডেড জাস্ট আন্ডার দ্য টেক্সট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা কিন্তু এখানে এটা দিয়ে বলেছিলাম যে যখন আপনি দেখবেন যে ইফ এর সাথে যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা নিঃসন্দেহে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হবে। অন্য কোনো টেন্স হলে কিন্তু সেটাকে কোনোভাবেই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা যাবে না, আর যাই বলি না কেন সেটাকে কোনোভাবেই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা যাবে না। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনি তার পরবর্তী যে ধাপটি আছে, মানে কি আরেকটি ক্লজ লিখতে হবে। সেই ক্লজটা আপনি কিভাবে লিখবেন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর সিএমডব্লিউ লিখবেন, তারপর হচ্ছে এখানে একটা ভার্ব বসিয়ে দিবেন, দ্যাটস অল, এন্ড ইউ উইল ফাইন্ড এ কমপ্লিট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, তারপর যদি আপনি দেখেন যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আসলে কিভাবে তৈরি হবে এন্ড হাউ টু আইডেন্টিফাই देम, ইফ এর সাথে যে ক্লজটি আগে আমরা দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ধরেছিলাম। আর এখন আমরা কি পেলাম, আমরা এখানে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটিতে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সেই কারণে এটাকে অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ধরতে হবে, এবং আমরা সেটাকে বিবেচনা করার পর আমাদের পরবর্তী যে ধাপ রয়েছে ওই ক্লজটি বানানো, সেই ক্লজটির মধ্যে আমরা সেম ভাবে শুরুতে সাবজেক্ট লিখবো, তারপর সাবজেক্টের সাথে সিএমডব্লিউ। তাহলে কি দেখা যাচ্ছে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের সাথে সেকেন্ড কন্ডিশনাল মিলটা কোথায় পেলাম আমরা, সাবজেক্টের পরে সিএমডব্লিউ অবস্থান। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা হচ্ছে সিএমডব্লিউটা আগে কিন্তু আমরা পাস্ট ফর্মে কিন্তু লিখি নাই, আগে আমরা কোন ফর্মে লিখেছিলাম, প্রেজেন্ট ফর্মে লিখেছিলাম, আর এখন আমরা পাস্ট ফর্মে লিখেছি। আর সেই পাস্ট ফর্মে লেখার পরে আমরা তখন একটা ভার্ব বসিয়ে দিব, কেননা মডেল অক্সিলারি ভার্বগুলা সবসময় মেইন ভার্বের আগে অবস্থান করে, আর মেইন ভার্বটি সবসময় কোন ফর্মে অবস্থান করে, হ্যাঁ এক্স্যাক্টলি বলতে হবে কোন ফর্মে অবস্থান করে, কমেন্ট করে জানান আমাকে কোন ফর্মে অবস্থান করে। মডেল অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্ব কোন ফর্মে অবস্থান করে, এটা কিন্তু একটা ইউনিভার্সাল রুল। আচ্ছা, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি মূলত কোন টেন্সে আছে। ইফ এর সাথে যুক্ত ক্লজটি এখানে সবসময় আপনি দেখবেন পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তার মানে এটা খুব নিঃসন্দেহে এটা বলা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট না, পাস্ট ইনডিফিনিটও না, শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্স যখন থাকবে তখন সেটা হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরবর্তী অংশটা আপনি কিভাবে করবেন, আপনার সবকিছু ঠিক থাকবে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মতো, যেখানে সাবজেক্ট থাকবে, সিএমডব্লিউ থাকবে, সিএমডব্লিউ অবশ্যই পাস্ট ফর্ম হইতে হবে, এবং তারপর একটা হ্যাভ বসাবেন, এবং তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আপনি V3 বসাবেন। এই অবস্থাটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। যেমন এখানে প্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে একমাত্র বাক্য, সেখানে কি লেখা আছে, ইফ তো প্রথমে থাকছেই, তারপর লেখা আছে আই হ্যাড নোন ইউ, আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং। ঠিক আছে, ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, এখানে মেইন যে অংশটুকু সেটা হচ্ছে কোনটা,
এই যে আই হ্যাড নোন, এটা নিঃসন্দেহে কোন টেন্সে আছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, যার কারণে এটা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের অধীনে চলে আসছে। এবং পরবর্তী অংশটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট হিসেবে আইকে নেওয়া হয়েছে, সিএমডব্লিউ থেকে উডকে নেওয়া হয়েছে পাস্ট ফর্মে, তারপরে এখানে হ্যাভ বসানো হয়েছে এবং হ্যাভের পরে যে ভার্বটি সেটা ভি3 ফর্মে লেখা হয়েছে। কি তাই তো বলেছিলাম? হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই জন্যই মাথায় রাখতে, আমরা সবাই মাথায় রাখবো যে তিনটা কন্ডিশনাল সেন্টেন্স আসলে কিভাবে তৈরি হলো এবং এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো আসলে কিভাবে আমরা কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কন্ডিশনাল সেন্টেন্স আরেকটি বাকি আছে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, যে কথাগুলো আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা সেটাকে এখন বুঝিয়ে দিব। থার্ড কন্ডিশনালের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, থার্ড কন্ডিশনালের ইফ কে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আপনি যদি ইফ কে বাদ দেওয়া যায়, তবে শর্ত হলো তখন পাস্ট পারফেক্টের হ্যাভটিকে সাবজেক্টের আগে বসাতে হবে। কি দেখলাম আমরা এখানে? প্রায় সময় দেখা যায় যে আমরা যেটাকে এতক্ষণ ধরে অবলম্বন করছিলাম, যে যাকে আশ্রয় করে আমরা আসলে চিনাচ্ছিলাম যে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, সেটার একমাত্র উপাদান কি ছিল? ইফ। কিন্তু প্রায় সময় আমরা খেয়াল করে দেখবো যে ইফ কিন্তু অস্তিত্ব সংকটে পড়েছে, মানে কি ইফের কোনো অবস্থান সেখানে থাকছে না। কিন্তু না থাকলে কি হবে? সেই জায়গাটা রিপ্লেস করবে কে? সেটা রিপ্লেস করবে হচ্ছে হ্যাড। তার মানে ইফ ক্যান বি রিপ্লেসড বাই দ্য ওয়ার্ড হ্যাড। হ্যাঁ, ঠিকই শুনছেন, হ্যাড যখন ইফের জায়গাটা দখল করে নিবে তখনও কিন্তু সেটা এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্সই হবে, কেননা বাকি সকল শর্তগুলাই কিন্তু সম্পূর্ণ ঠিক থাকবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স হইতে হবে, দুইটা ক্লজ থাকবে, যার একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সবকিছু ঠিক থাকছে। তার মানে কি, শুধুমাত্র ইফ শব্দটির পরিবর্তে আপনি হ্যাড কে ব্যবহার করছেন, তার মানে এখানে হ্যাডই হচ্ছে কি ইফ এর কাজটা করবে। তাহলে আমরা এখন দেখবো যে বাকি কোন জায়গায় সমস্যা আছে কিনা। দেখুন এখানে খেয়াল করে দেখুন, হ্যাড এর পরে এখানে আমরা যে স্ট্রাকচারটিকে পেয়েছি, সেই স্ট্রাকচারটি বেসিক্যালি আসলে কিসের স্ট্রাকচার পেলাম আমরা? আমরা নিচে বাক্যটি খেয়াল করলে একটু ক্লিয়ার হয়ে যাব। এখানে লেখা আছে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স। একটু খেয়াল করে দেখুন তো, এখানে পুরো বাক্যটি আসলে কোন টেন্সে লেখা হয়েছে? সাধারণত আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স বানাতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম বা কাঠামো কিন্তু অনুসরণ করতে হবে। তার মধ্যে একটি কাঠামো হচ্ছে অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার। আপনি টেন্সের মধ্যে অবশ্যই অক্সিলারি ভার্বগুলোকে কিন্তু খাটো করে দেখতে পারবেন না, কারণ একমাত্র অক্সিলারি ভার্বই কিন্তু রেসপন্সিবল ফর মেকিং ডিফারেন্ট কাইন্ড অফ টেন্সেস। তো যার কারণে এখানে যে হ্যাডটিকে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, সেটা কার অক্সিলারি ভার্ব? সেটা হচ্ছে নিঃসন্দেহে নোন, এখানে যে ভার্বটি আছে তার কিন্তু অক্সিলারি ভার্ব। সেজন্য মাথায় রাখতে হবে, যখন অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড ভার্ব থাকবে এবং মেইন ভার্ব হিসেবে যখন যেই থাকুক না কেন তাকে যদি আমরা ভি3 ফর্মে পাই, তাহলে নিঃসন্দেহে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে দেখাই যাচ্ছে প্রথম অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে কি সেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আছে, তবে সেটা অবশ্যই কিছুটা ব্যতিক্রম ধর্মী, বা এক কথায় বলা যায় সেটা একটু এক্সেপশনালও বটে। এই জন্য আমরা মাথায় রাখবো যে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স, পরবর্তী অংশটা কিন্তু সেম টু সেম হবে, সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। যেখানে সাবজেক্ট থাকবে তার কারণে সিএমডব্লিউ থাকবে, তারপরে হ্যাভ থাকবে এবং তারপর হচ্ছে ভি3 থাকবে। এই যখন অবস্থা, তখন আমরা অবশ্যই একটু কনফিডেন্টলি ব্যাপারগুলো মাথায় রাখবো যে ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স সম্ভব, এবং সেটা কার দ্বারা সম্ভব? সেটা হচ্ছে হ্যাড দ্বারা সম্ভব। হ্যাড কি করেছে? সাবজেক্টের আগে চলে আসছে মানে ইফ এর জায়গাটা দখল করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা মাথায় রাখবো যে ইফ এর পরিবর্তে হ্যাড দিয়েও কি করা যাবে? কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করা যাবে, এবং সেটা অবশ্যই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে অবশ্যই জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি বিষয় আসছে। এখানে দেখুন, জিরো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু অনেকটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মতোই দেখা যাচ্ছে, কেননা ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি সেটাও কিন্তু নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, ইফ এর সাথে যুক্ত ক্লজটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি বুঝবো কখন যে কোনটা আসলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বা কোনটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স? এটা বুঝতে গেলে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে আমি যেই কথাটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি সেটা কি ইউনিভার্সাল ট্রুথ কিনা, এটা খেয়াল করতে হবে। এটা কি চিরন্তন সত্য কিনা, বা সায়েন্টিফিক ট্রুথ কিনা, বিজ্ঞান বা বৈজ্ঞানিক সত্য কিনা। এই দুইটা বিষয় হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, আর হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ বা হচ্ছে বৈজ্ঞানিক সত্য। যদি এরকম কোনো অর্থ প্রকাশ করে ফেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজটি, তবেই সেই ক্ষেত্রে সেটাকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে কনসিডার করব। তবে এখানে কিছু ফাঁকফোকর আছে। ফাঁকফোকরটা এরকম যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত দুটি উত্তরই কিন্তু
আপনার জন্য অ্যাকসেপ্টেবল। একটা হচ্ছে সিএমডব্লিউ কে বাদ দিয়ে আর একটা হচ্ছে সিএমডব্লিউ কে সাথে নিয়ে। আমি আবারও বলছি, জিরো কন্ডিশনাল সেন্টেন্সে হচ্ছে কিছু ফাঁক ফুকর আছে, যে ফাঁক ফুকরগুলো এরকম হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো সিএমডব্লিউ কে আমরা ইউজ না করেও সেটা কমপ্লিট করতে পারছি, আবার সিএমডব্লিউ ইউজ করে সেটাকে কমপ্লিট করা একদমই পসিবল। তাহলে এটাই মাথায় রাখবো এখন এই মুহূর্তে, যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একদমই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের মতো করে কমপ্লিট করতে হবে। শুধু খেয়াল রাখবো আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ক্লজটি সেটা কি কোনো ধরনের ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কিংবা সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য প্রকাশ করছে কিনা। যদি এটা প্রকাশ করে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা এটাই মনে রাখবো যে এটার পরবর্তী অংশটাও ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মে করা যায়, অথবা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা খেয়াল করে দেখেছি যে সিএমডব্লিউ ব্যবহার হতে সেটাকে আমরা বাদ দিয়েও করতে পারি। যেমন এখানে বাক্যটা দিয়ে একটু খেয়াল রাখতে হবে আমাদের, বাক্যটি কি লেখা আছে এখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে, ওয়াটার বয়েলস। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি আছে সেটা হচ্ছে কোথায়, এখান থেকে, ইফ ইউ হিট ইট। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত কাট করি। এখানে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি সেখানে ভার্বটা কি আছে, কোন টেন্সে আছে, ভার্বটা নিঃসন্দেহে কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকার কারণে এটা হয়ে গেল কি, এখন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল না। আচ্ছা, এখন এখানে বৈজ্ঞানিক সত্য প্রকাশ পায়, সেটা হচ্ছে কি, ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত জানি যে পানির যে স্ফুটনাঙ্ক আছে সেটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে সেটা কিন্তু আসলে প্রকাশিত হয়। সেই জন্যই এটা একটা বৈজ্ঞানিক সত্য বা একটা বিজ্ঞানসম্মত সত্য একটা স্টেটমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে আমাদের মাথায় তখন কি খেলতে হবে, এটা জিরো কন্ডিশনাল সেন্টেন্সের অধীনে চলে গেছে। আর জিরো কন্ডিশনাল সেন্টেন্সের অধীনে চলে গেলে আপনার কিছু ফাঁক ফুক রয়েছে। ফাঁক ফুকের মধ্যে একটা হচ্ছে আপনি চাইলেই সিএমডব্লিউ কে অ্যাভয়েড করতে পারবেন। যেমন এখানে খেয়াল করে দেখুন পরবর্তী যে অংশটা রয়েছে এখানে, এখানে সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে এটা হচ্ছে কি ভার্ব। তাহলে কি দেখা গেল, এখানে সাবজেক্ট আর যে ভার্ব এখানে ইউজ করলাম আমরা, এই সাবজেক্ট আর ভার্বটার মাঝখানে কি কোনো সিএমডব্লিউ ইউজ করেছি আমরা? একদম ইউজ করি নাই। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের সেই ফাঁক ফুকরটি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপারটা যদি আপনারা বুঝে না থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই ফাঁকে আজকে একটা মহা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে ক্লাসটাকে শেয়ার না দিয়ে। তো আমাকে একটু সময় দিবেন, আর আপনারা প্রশ্নগুলো তৈরি করে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে এখনই কমেন্ট করে জানান। আমি চেক দিচ্ছি যে কারা কারা কমেন্ট করছেন, কারা ক্লাসের সাথে আছেন। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা অবশ্যই আমাদেরকে অত্যন্ত সাপোর্ট করেন বলেই কিন্তু আমরা এখন পর্যন্ত টিকে আছি। ঠিক আছে, তো চেষ্টা করব এই জিনিসটা যেন প্রতিনিয়ত আমাদের সাথে ঘটতে থাকে, কারণ আমরা চাই অনেক দূর যেতে আপনাদেরকে সাথে নিয়ে। ঠিক আছে, তো আমি ক্লাসটি শেয়ার করব বলেছিলাম, ক্লাসটি আমি শেয়ার করে দিচ্ছি। প্লিজ গিভ মি সাম মোমেন্ট, আমি এখনই দিয়ে দিচ্ছি ক্লাসটি শেয়ার। ওকে প্লিজ। হ্যাঁ, আমি দিয়ে দিলাম, এখানে পোস্ট করে দিলাম। ওকে ফাইন, এখন অপেক্ষা করছি যে আপনারা কি কি কমেন্ট করেন আমাকে। আচ্ছা, আমরা পরবর্তী সাইডে চলে যাব কি দেখার জন্য, হ্যাঁ এক্সারসাইজ দেখার জন্য আমরা চলে যাব, যে আমরা যে বুঝলাম আসলে মাঠে বা কাগজে কলমে কতটুকু সত্যতা রয়েছে সেটা আমরা জানতে চাই এখন এই মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীরা, you can see here an incomplete sentence and we all have to complete it by choosing an appropriate option. এখানে কি দেখা যাচ্ছে, if I had much money। চলুন আমরা পরীক্ষা হলে কিভাবে সেই বিষয়গুলোকে ফেস করব তার ব্যাপারে আগে কথাটা বলি। এখানে দেখা যাচ্ছে যে ইফ এর সাথে যুক্ত ক্লজকে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি খেয়াল করেছেন যে এখানে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি কোন টেন্সে রয়েছে? I had much money। এখানে ভার্ব কয়টা আছে? ভার্ব আছে একটা, এবং সেই ভার্বটি কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের একটি মাত্র ভার্ব থাকে আর তা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে নিঃসন্দেহে এটা কি ধরনের সেন্টেন্স? এটা নিঃসন্দেহে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে এটাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনিটের ক্লজ বলবো। আচ্ছা, এখন মনে করে দেখেন তো, ইফ এর সাথে যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে সেটাকে আমরা কি কন্ডিশনাল সেন্টেন্স ধরবো? এক্স্যাক্টলি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ধরবো। এখন সেই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা ধরি সেটা
তাহলে আমাদের পরবর্তী অংশটা আমাদের কি করতে হবে, লেটস সি। এখানে তো সাবজেক্ট হিসেবে আই কে দেওয়াই হয়েছে, আমার শুধু কাজ হচ্ছে সিএমডব্লিউ থেকে কাজ শুরু করা। ওকে, সিএমডব্লিউটা কোনটা হবে, এখানে দেখতে পাচ্ছি উইল যুক্ত একটা অপশন আছে, তার মানে কি প্রথমে আমরা এটাকে বাদ দিয়ে দিব। আমরা পাচ্ছি এখানে উড, এখানে উড, এখানে উড। আচ্ছা, তার মানে বাকি তিনটাতে কিন্তু উড ব্যবহার করা হয়েছে, তার মানে কি দেয়ার ইজ এ পসিবিলিটি। এখন খেয়াল করব যে উড এর পরে এখানে হ্যাভ যুক্ত অংশ আছে কিনা। হ্যাঁ, এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি, তার মানে কি এগুলো সেকেন্ড কন্টিনিউয়াস হইতেই পারে না। আমরা এটা বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো কোনটা, একটা। কারণ এখানে সিএমডব্লিউ এর পরে এখানে সরাসরি ভার্ব ইউজ করা হয়েছে, দ্যাটস ইট। এটাই আমরা খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, যে সিএমডব্লিউ পরে সরাসরি ভার্ব কোথায় আছে। যেহেতু আমরা এ, সি আর ডি নাম্বার অপশনের মধ্যে আমরা ভুল পেয়েছি, এই কারণে এখানে সঠিক উত্তর হিসেবে বি এর চান্সটা খুব বেশি ছিল, এবং আমরা ফাইনালি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ইয়েস, ইট ইজ আওয়ার কারেক্ট আনসার। কারণ এখানে সাবজেক্টের পরে আমরা সরাসরি সিএমডব্লিউ কে দেখেছি পাস্ট ফর্মে আছে, এবং তারপরে হচ্ছে ভার্বটি ব্যবহার করা হয়েছে। আর যেহেতু এটা ইউনিভার্সাল, এই কারণে সবসময় ভার্বটি এখানে বেস ফর্মে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উত্তরটি আপনারাও করতে পেরেছেন সঠিকভাবে। আমরা চলে যাবো পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন এখানে কি দেওয়া আছে, আপনারা আরেকটি চমৎকার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই উত্তরটি কিন্তু আপনার জন্য আরো সহজ হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যেই প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের বানানোর প্রশ্ন না, এগুলা কিন্তু বিগত সালের চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। সেই জন্যই খুব ফোকাস করতে হবে, কেননা আপনার চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা চলে আসতে পারে। কি লেখা আছে এখানে, হি প্রমিসড দ্যাট। আচ্ছা, হি প্রমিসড দ্যাট দ্য ড্যাশ কাম নেক্সট মানডে। আচ্ছা, এখন কথা হলো যে এইখানে সঠিক উত্তর হিসেবে কি আসবে। ব্যাপারটা হলো যে এখানে বেসিক্যালি কিন্তু কোনো ধরনের কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এখানে ব্যবহার করা হয়নি, তবে এখানে কি ইউজ করা হয়েছে, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হি প্রমিস দ্যাট, হি দ্যাট, সরি এখানে দা দেওয়া হয়েছে, এটা একটু আমি একটু কারেক্ট করে দিচ্ছি, এটা দা হবে না, এটা কি হবে, এটা হি হবে। ওকে, যেহেতু সে প্রমিস করেছিল, এখন প্রমিস করার ব্যাপারটা আসলে কি হবে, যে ঘটনাটা অতীতে ঘটে ফেলেছে বা ঘটে গেছে অতীতে, এখন অতীতে ঘটে যাওয়ার কারণে এটার যে ভার্বটা ছিল, যে যেহেতু বলা আছে যে নেক্সট মানডে, ফিউচার ইন্ডিকেটিং এখানে কিন্তু ব্যাপারটা আছে। তো সাধারণত আমরা কোনো কিছু ফিউচার বুঝলে কিন্তু আমরা শ্যাল অথবা উইলের দিকে যাই। এখানে দেখতে হবে কি শ্যাল যুক্ত কোনো অপশন আছে কিনা, আমরা কিন্তু কোনো ধরনের শ্যাল যুক্ত অপশন পাই নাই। অনেকে কি মনে করতে পারেন যে শুড তো আছে, শুড তো শ্যাল থেকে আসছে, নো, নেভার, নেভার থিঙ্ক দ্যাট। শুড কখনোই শ্যাল থেকে আসে না। শুড এর প্রেজেন্ট ফর্ম কিন্তু শ্যাল না, বা শুড কিন্তু কোনো কিছু পাস্ট ফর্ম না। শুড হচ্ছে বেসিক্যালি হচ্ছে এক ধরনের উচিত অনুচিতকে বুঝে, যেটা আসলে সাধারণত আমরা হ্যাড বেটার দিয়ে প্রকাশ করতে পারি, এটার কাছাকাছি অর্থ হিসাবে। এবং মজার ব্যাপার হচ্ছে শ্যাল এবং উইল উভয়েরই, শ্যাল এবং উইল উভয়েরই হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কি, বলেন গেস করেন তো, শ্যাল আর উইল উভয়ের পাস্ট ফর্ম কি, শ্যাল আর উইলের উভয়েরই পাস্ট ফর্ম হচ্ছে উড। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, শ্যাল এবং হচ্ছে উইল উভয়েরই পাস্ট ফর্ম হচ্ছে উড। তার মানে কি এখানে শ্যাল যুক্ত কোনো অপশন নাই, এখানে আছে হচ্ছে উইলও আছে, উডও আছে। এখানে ক্যানটাকে আমরা এখানে কনসিডার করতে পারবো না। কেন পারবো না আমি একটু পরে বলতেছি। যেহেতু এখানে প্রথম অংশের মধ্যে আমরা পাস্ট ফর্মকে পেয়েছি, তার মানে এখানে পরবর্তী অংশের ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে হবে। এখন বলেন ক্যান কি এখানে পাস্ট ফর্মে আছে, না, একদমই না। কারণ হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কে, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তো যদি এখানে কুড থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম যে এটা কি সঠিক উত্তর হয় কিনা। যেহেতু এখানে দেওয়া ছিল, তার মানে কি এটার চান্স নাই। তারপর হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, এটারও চান্স নাই। আর বাকি আছে কোনটা, শুড, শুড যেহেতু পাস্ট ফর্ম কি, এটারও চান্স নাই। তাহলে চান্স নাই এরকম পেয়েছি আমরা এ বি সি, তাহলে উত্তর হবে কি উড। প্রিয় শিক্ষার্থীরা, এই টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো লাগবেই আমার, কারণ আমি তাহলে বুঝতেই পারবো না যে এই টেকনিকটা কি আপনাদের কাজে আসবে কিনা। তৃতীয় যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, এখানে কি দেওয়া আছে, এটা এটা সরি একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, এবং এটা কোথা থেকে আসছে। আমরা সবসময় একটা বিষয়কে গুরুত্ব, সেটা হচ্ছে স্টুডেন্টরা কিভাবে খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষায় উত্তর করতে পারে, এবং এই ব্যাপারটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা স্ট্র্যাটেজি গুলাকে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি, এবং সেটা একদমই ফ্রি। দেখুন, আমাকে একটু হেল্প করতে হবে আপনাকে, যে এখানে ইফের সাথে যে যুক্ত ক্লজটি রয়েছে, সরি ইফের সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে, ইউ ওয়ান্টেড, বলুন তো এই ক্লজটি আসলে কি ধরনের ক্লজ। আমি কমেন্ট চেক করছি, অনেকেই দেখছেন আমার ক্লাসটি এখন, এই মুহূর্তে আমি কমেন্ট চেক করছি যে কমেন্টের মধ্যে কি ধরনের কমেন্ট আসছে, এটা আসলে কি ধরনের ক্লজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ ইউ ওয়ান্টেড আই হেল্প ইউ, এখানে কি দেখা যাচ্ছে,
এখানে দেখা যাচ্ছে যে ইউ ওয়ান্টেড এই অংশটুকু হচ্ছে বেসিক্যালি এমন একটি জায়গায় আমরা পেলাম, একজন কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটি পড়তে যাচ্ছিলাম না, এখন পড়বো না আমি কমেন্টটি, ক্লাসে মনোযোগ দেন সবাই। ইফ ইউ ওয়ান্টেড, এখানে ইউ ওয়ান্টেড, এখানে কি দেখা যাচ্ছে, এখানে এই ইউ ওয়ান্টেড এই যে টেন্সটি, এই টেন্সটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওকে, এখন পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে ইফ এর সাথে যুক্ত ক্লজ, তবে সেটাকে আমরা কোন কন্ডিশনাল সেন্টেন্স ধরবো? আমরা সেটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ধরবো। যেহেতু আমরা এটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ধরবো, সেজন্যই আমরা তাদের পরবর্তী অংশটা কিভাবে কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে সিএমডব্লিউ, অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে, এবং তার সাথে সাথে হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে ভার্বটি তারপর লিখছি কিনা। আচ্ছা, আমরা এখন এখন কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আই হেল্প ইউ ইফ আই কুড। আচ্ছা, এখানে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি কোন টেন্সে রয়েছে? সেটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি আপনার কোনো কিছু থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে সরি, ইফ এর সাথে যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তবে সেটা নিঃসন্দেহে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স আছে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সিএমডব্লিউটি অবশ্যই পাস্ট ফর্মে থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিএমডব্লিউটি কোথায় কোথায় পাস্ট ফর্মে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, যেটা বাদ দিয়ে দিব এটা, এখানেও আছে। আচ্ছা, তারপর দেখবো যে এখানে হ্যাভ আছে কিনা। হ্যাঁ, হ্যাভ কে আমরা পেয়েছি এখানে, তার মানে এটাও বাদ, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এখানে হ্যাভ এর ব্যবহার একদমই লাগবে না। আমরা এখন পাচ্ছি কোনটা কোনটা, এ আর বি। এখন এ আর বি এর মধ্যে আমাদের দেখতে হবে যে এখানে কোনটাকে সঠিক নেওয়া যাবে। দেখুন, আপনি যখন আই উড বি হেল্প, তার মানে কি ব্যাপারটা হচ্ছে আপনার কিন্তু পেসিভ হয়ে গেল, আই উড বি হেল্প বলাতে সেটা পেসিভ হয়ে গেছে, এবং পেসিভ হয়ে গেলে সেটা অর্থটা একদমই ব্যাকআপা হয়ে যাবে। সেজন্য আপনাকে পেসিভ করার কোনো প্রয়োজন নাই, এই পেসিভ ব্যাপারটা এখানে বাদ হয়ে যাবে। থাকলো কোনটা? প্রথমটা। তাহলে এখানে প্রথম অপশনটাই হচ্ছে সঠিক উত্তর, যেখানে আছে আই উড হেল্প ইউ ইফ আই কুড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমাদের চাকরি পরীক্ষার্থীরা কিন্তু 26 তারিখ পরীক্ষা দিবে, আমরা এটা জানি। বেসিক্যালি আমরা সেটাকে মাথায় নিয়ে কিন্তু আমরা ক্লাসগুলোকে রান করছি, আর আর অন্য কোনো আমাদের স্ট্যান্ড বাজি নাই এখানে আসলে। আর ক্লাসগুলো কিন্তু শিডিউল অনুযায়ী হচ্ছে। সো আমরা চাচ্ছি অ্যাটলিস্ট যারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের পরিশ্রমের জন্য সার্থক হয়, এবং আমরা মূলত তাদেরকে
ফোকাস করে হচ্ছে আজকের ক্লাসটিকে রান করছি। আচ্ছা, এখন কথা হলো পরবর্তী সময় দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন স্ক্রিনে চলে আসছে, সেটাও কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন থেকে দেওয়া হয়েছে। এখন এখানে কি দেখা যাচ্ছে, if we practiced speaking English, if we practiced speaking English we speak better। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে এই জায়গাটার মধ্যে আসলে গ্যাপটা আছে যে এখানে আসলে কোন ভার্বটি ব্যবহার হবে। প্রথম কথা হচ্ছে আমরা খেয়াল করবো যে এখানে যুক্ত যে ক্লজটি রয়েছে উই প্র্যাকটিসড স্পিকিং, এটা আসলে কোন টেন্স আছে। নিশ্চয়ই দেখা যাচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা আমরা পেয়েছি, তাহলে পরবর্তী অংশের মধ্যে অবশ্যই সিএমডব্লিউ পাস্ট ফর্ম গুলো ইউজ হবে, এবং সেটা হচ্ছে কোথায় কোথায় আছে, এখানে, এইখানে, এটাতে নাই, এখানে সবগুলোতে আছে। এখন দেখতে হবে হ্যাভ যুক্ত কোথায় কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি হ্যাভ যুক্ত এখানেও আছে, এখানে, তার মানে কি এই দুটাও বাদ হয়ে গেল। তো বাদ হয়ে গেলে থাকলো কোনটা, শুধু এ, তাহলে উত্তর হবে কোনটা, এ। তাহলে কি হবে, ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উই কুড স্পিক বেটার। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাদের পরবর্তী চলে যাব। পরবর্তী অংশে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আরো একটি প্রশ্ন দেখা যাচ্ছে, যে প্রশ্নের মধ্যে কি কি লেখা আছে, ইফ আই ড্যাশ মিলিয়নিয়ার, ইফ আই ড্যাশ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্দি কজ। এইটা কিন্তু মোটামুটি আপনাকে একটু সময় চিন্তা করতে হবে, কারণ এখানে দুটো জায়গায় কিন্তু মেইন জায়গাগুলোতে গ্যাপ দেওয়া হয়েছে, প্রথম অংশে গ্যাপ এবং দ্বিতীয় অংশে গ্যাপ। আমরা মিলাবো যে প্রথম অংশে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা আগে দেখবো যে অপশনগুলোতে কি দেওয়া হয়েছে। অপশনগুলোতে প্রথমে দেখা যাচ্ছে এখানে বি দেখা যাচ্ছে, বি কিন্তু সাধারণত কোনো টেন্সের মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটা বেস ফর্ম, সো এটা কোনোভাবে উত্তর হতে পারবে না, আমি এটাকে আগেই বাদ দিয়ে দিব। এমনকি ডি নাম্বার অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অন একটা প্রিপোজিশন দেওয়া হয়েছে, সেটা কোনোভাবে আমি কাউন্ট করতে পারবো না, সেজন্য কি এ আর ডি হচ্ছে আগেই বাদ হয়ে যাবে। এখন কথা হলো যে আমি পরবর্তী অংশ যদি এখন খেয়াল করে দেখি, এখানে কিন্তু সেম ব্যাপারটা আছে, কারণ এটা পাস্ট ফর্মে আছে এবং এটাও পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে এখন কাজ হচ্ছে, কথা হচ্ছে যে আমি এখন কোনটা নিব, উড আর কুড কিন্তু দুইটাই কিন্তু সঠিক, তো এটা নিয়ে এখন এই কথা বলা যাবে না, কথা বলতে হবে যে প্রথম অংশটা নিয়ে, যে ওয়ার হবে নাকি ওয়াজ হবে, ওয়াজ হবে নাকি ওয়ার হবে। দেখুন এখানে ইফ এর সাথে আই এবং আই এর পরে জায়গাটা ভার্ব অংশটুকু খালি, এবং পরবর্তী অংশ কিন্তু সেম ভাবে দেখা যাচ্ছে, আই ড্যাশ হেল্প এভরি ওর্দি কজ। এখানে ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্দি কজ, এখানে যে বিষয়টা আসতেছে সেটা হলো যে ইফ আই, আপনি দিবেন হচ্ছে এখানে ওয়ার দিবেন, কেন দিবেন, কারণ এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে আয়ের পরে তো কোনোদিনও ওয়ার বসতে পারে না, তাহলে এখানে ওয়ারটা আমি কেন ইউজ করলাম, মূলত এটাকে আমরা বলি হচ্ছে এটা একটা কাল্পনিক ফর্ম বা একটা কাল্পনিক ভার্বের ফর্ম, যে ফর্ম দ্বারা সাধারণত আমরা অবাস্তব বিষয়গুলোকে আমরা প্রকাশ করে থাকি, সেই অবাস্তব বিষয়গুলোকে প্রকাশ করি বলেই এখানে আমরা বাস্তব যে ফর্ম ওয়াজ সেটাকে আমরা ব্যবহার করতে পারি না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, যে যখন আমরা দেখব কোন একটি বিষয় যেটা কিনা আসলে প্রকৃতপক্ষে বাস্তব না, অবাস্তব। দেখুন আপনি গরিব বলি তো আপনি কল্পনা করছেন যে আমি যদি কোটিপতি হইতে পারতাম তাহলে আমি কি করতাম, আমি এই এই কাজগুলো করতে পারতাম, তার মানে কি বোঝা যাচ্ছে, আপনি এখন এই মুহূর্তে কোটিপতি না, আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, তার মানে কি এটা অবাস্তব এই ব্যাপারটা, আপনি তখন এই মুহূর্তে কোটিপতি না, সেই জন্য আপনি এখানে ওয়ার ইউজ করছেন, ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্দি কজ। তার মানে এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা নিচ্ছি, আমরা বি নাম্বারটা নিচ্ছি, আর সি নাম্বারটা এখানে বাদ পড়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এক এক করে হচ্ছে প্রতিটা বিষয়কে আমরা এখানে মাথায় নিলাম, তারপরে আমরা এখানে আশা করছি শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড যে সমস্যাগুলো আছে আমরা সেগুলোকে আমরা ফেস করতে যাচ্ছি। এখানে লেখা আছে যে ইফ উই হ্যাড এ বোট, ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটা এখানে কোন টেন্সে আছে, এটা কিন্তু এখানে নিঃসন্দেহে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, এখন পাস্ট ইনডিফিনিট থাকলে মানে কি, সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আপনি দেখতে হবে যে এই অপশনগুলোকে বাদ দেওয়া পিছনের কারণটা আপনারা আগেই থেকে জানেন, এবং এখানে হচ্ছে উড ক্রস, একটা হচ্ছে উড মেক ক্রস। দেখুন উড মেক ক্রস আসলে কোনো অর্থ আসবে না, এই জন্য আমরা এখানে সঠিক উত্তর হিসেবে সিম্পলি নিব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, কারণ স্ট্রাকচারে বলাই আছে সম্পূর্ণ হবে যে সাবজেক্টের পর হচ্ছে সি এম ডাব্লিউ, তারপর হচ্ছে এখানে পাস্ট ফর্ম এবং তারপর যে সিম্পলি ভার্ব, তাদের মাঝখানে কিন্তু মেক ফেক এসব কিছু আসবে না, দ্যাটস ওয়াই মেক যুক্ত যে অপশনটা এখানে আছে এটাকে আমি আগেই বাদ দিয়ে দিয়েছি, এবং আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। তাহলে হলো কি, ইফ উই হ্যাড এ বোট উই উড ক্রস দ্য রিভার,
ইফ উই হ্যাড এ বুট উই উড ক্রস দ্য রিভার। ঠিক আছে, আবার নেক্সট চলে যাব। এখানে কি লেখা আছে? এখানে নেক্সট দেওয়া আছে যে ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা আপনাদের জন্য আমি রাখলাম যে আপনারা এখান থেকে উত্তর দিবেন যে আসলে সঠিক উত্তর কোনটা হবে। আমি কিচ্ছু বলবো না এখন এই মুহূর্তে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে আমাকে উত্তর দিতে হবে, তারপরে আমি উত্তর বলবো। আমরা অপেক্ষা করছিলাম যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমরা পাই কিনা, কমেন্ট সেকশনে আমরা কোনো উত্তর পাই নাই। এখন আমি উত্তরটা দিচ্ছি, যারা যারা পরবর্তীতে উত্তর দিতে চান তারা সবসময় উত্তর দিতে পারবেন। এবং এখন যেটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে ইফ ইউর সিস্টার দ্যাট শি উড কাম। এখানে দেখা যাচ্ছে যে ইফ ইউর সিস্টার একটা গ্যাপ দেওয়া আছে, তারপর এখানে শি উড কাম। আমরা পরবর্তী অংশটা যদি একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখি তাহলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এটা আসলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটি অংশ। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে সেখান থেকে বাছাই করা যে আসলে কোনটা আসলে পাস্ট ফর্মে আছে। এখান থেকে পাস্ট ফর্মে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে ইনভাইটেড আছে, ইনভাইটিং আছে, ইনভার্স আছে, আর এটা হচ্ছে ওয়ার ইনভাইটেড আছে। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমরা কোনটা নিতে পারি। প্রথমত ইনভাইটিং এবং হচ্ছে ইনভাইটস, এই দুটোকে আমরা বাদ দিয়ে দিব, কারণ এগুলো কোনোভাবেই পাস্ট টেন্সের মধ্যে পড়ে না। আমাদের এখন হাতে আছে ইনভাইট, আর এটা হচ্ছে কি ওয়ার ইনভাইটেড। আচ্ছা আমরা যদি অর্থের দিকে একটু খেয়াল করে দেখি যে ইফ ইউর সিস্টার এখানে সাবজেক্ট অংশের মধ্যে আছে এবং পরবর্তীতে আবার উনাকে নিয়ে বলা হচ্ছে শি উড কাম, তিনি আসতেন। তার মানে উনি কিন্তু ইনভাইট করছেন আপনাকে, ইনভাইট আসলে উনাকে অন্য কেউ করছে। এখন অন্য কেউ যদি ওনাকে ইনভাইট করে তার মানে কি সেই ইনভাইটের কাজটা পুরোপুরি ভাবে পেসিভ ফর্মে রাখতে হবে, আর সেই জন্যই পেসিভ করার জন্য আপনাকে বি ভার্বের সাহায্য নিতে, যেটা কিনা একমাত্র এখানে আছে। তার তার মানে হচ্ছে এটাই যে ইনভাইটেড যুক্ত, শুধু ইনভাইটেড যুক্ত যে অপশনটি আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, বরঞ্চ ওয়ার ইনভাইটেড যুক্ত যে অপশনটি আছে সেটাকে আমরা ক্যারি করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা যেভাবে আসুক না কেন আপনি যদি মনে রাখেন আগাগোড়া, তাহলে আপনি কিন্তু অবশ্যই এটাকে ভালোভাবে সঠিক উত্তর দিতে পারবেন। আচ্ছা আমরা এখন কি দেখতে পাচ্ছি, ইফ ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড লাইফ ড্যাশ। আচ্ছা এটা নিঃসন্দেহে পেসিভ ফর্মে আছে, দেখতেই পাচ্ছেন পেসিভ ফর্মে আছে। এখন পেসিভ ফর্মে থাক আর একটি ফর্মে থাক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটাকে কি করতে হবে, সেটাকে অবশ্যই পরবর্তী অংশটা আপনাকে সিএমডব্লিউ পাস্ট ফর্ম ইউজ করতে হবে এবং তারপর আপনার ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে উইল আছে, তারপর অপশনটি যে রয়েছে সেটা হচ্ছে বিকাম আছে, তারপর অপশনটি রয়েছে সেটা হচ্ছে শুড দেওয়া আছে। তো কথা হলো যে এগুলা কোনোটাই কিন্তু আমরা দেখাইনি স্ট্রাকচার, তার মানে কি তিনটা অপশনের মধ্যে আমরা ভুল পেয়েছি, একমাত্র লাস্টে যে অপশন সেটার মধ্যে উড পেয়েছে। আমার মনে হয় যে এটাই সঠিক উত্তর হবে। চলুন আমরা তারপর দেখি কি কি বিষয় আছে। উডের পরে এখানে আরেকটি ভার্ব বিকাম দেওয়া আছে, সেটা বেস ফর্মে আছে, তার মানে একদমই মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে কোন ডি নাম্বার অপশনটা, ইফ সিগারেটস ওয়্যার ব্যান্ড লাইফ উড বিকাম হেলদিয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চনে। পরবর্তী কোয়েশ্চনের যে বিষয়বস্তু সেটা কিন্তু একই রকম ভাবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে করা হয়েছে এবং এটাও কিন্তু আগের প্রশ্নে দেখা যাচ্ছে, আগের প্রশ্নে যেহেতু দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের আর সরে আসার কোনো সুযোগ নেই, আমরা সরাসরি দাগিয়ে দিব হচ্ছে এটা উড বিকাম হেলদিয়ার হবে। ঠিক তারপরের যে প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, এটা দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে। আমি কিভাবে বুঝলাম? কারণ আমি বুঝলাম এইভাবেই যে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই মিন আই ওয়্যার এ কিং। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আপনি দেখতে হবে যে সিএমডব্লিউ পাস্ট ফর্ম কোথায় আছে, ডিড না, শুড না,
উইল না, তার মানে কি উড হচ্ছে এখানে, সেই উত্তরটা এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে উত্তর হবে এখানে উড। ঠিক তারপরে প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি আসলে এখানে কোন টেন্সে থাকবে সেটা নির্ভর করছে তার পরবর্তী অংশের উপরে। পরবর্তী অংশে দেখা যাচ্ছে যে আমরা এখানে খুব স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে উড আছে, তারপর হচ্ছে এখানে ভার্ব ফর্ম আছে। এটাও কিন্তু সেকেন্ড কন্টিনিউয়াস সেন্টেন্স থেকে আসছে, তার মানে এখানে আমরা শুধুমাত্র পাস্ট ফর্ম ইউজ করতে পারি, যেখানে হ্যাড বিন আর হচ্ছে হ্যাভ বিন কোনোভাবে ইউজ হবে না, হতে পারে ওয়াজ আর হচ্ছে ওয়্যার। সেন্টেন্সটির দিকে একটু খেয়াল করে দেখুন, ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট, মানে হচ্ছে আমি যদি তুমি হতো আমি এটা কখনোই করতাম না, তার মানে এটাও একদমই অবাস্তব ব্যাপারটা, কারণ আপনি কোনো সময় অন্য কেউ হইতে পারবেন না, সেই জন্য আপনার এখানে অবাস্তব ভার্বের ফর্ম কোনটা আমরা একটু আগে জানিয়েছিলাম যে ওয়্যার হচ্ছে একটা অবাস্তব ফর্ম, সেজন্য এখানে উত্তর হিসেবে ওয়্যার হবে, ওয়াজ হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যখনই এরকম কিছু অবাস্তব কোনো কিছু দেখবেন তখন সেক্ষেত্রে শুধুমাত্র একটা অপশন খোলা থাকবে, সেটা হচ্ছে কি ওয়্যার। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে চলে আসবো আমরা 15 নম্বর কোয়েশ্চেন, সেখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট, এটা কিন্তু সেম ব্যাপারটা এখানে আসছে। তো আমরা আগেরটার মতোই আমরা এখানে সঠিক উত্তর হিসেবে ওয়্যারকে নিব, এবং আজকের শেষের দিকে চলে আসছে আমরা ক্লাসটির। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি বিষয় আসছে। এখানে দেখা যাচ্ছে যে এই প্রশ্নটি কোন কন্ডিশন সেন্টেন্স থেকে আসছে এটা কিন্তু আমরা এখন কনফার্ম হতে পারছি না, কারণ হচ্ছে আমরা প্রশ্নটি ভালো করে পড়ি নাই। প্রশ্নটি এখানে কি লেখা আছে, ইফ আই লিভড নিয়ার মাই অফিস, তার মানে ইফ এর সাথে যুক্ত যে ক্লজটি আছে সেই ক্লজটি কিন্তু এখানে পাস্ট ফর্মে আছে, তার মানে এটা পাস্ট ইন্ডিভিজুয়াল, দ্যাট মিন্স সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স। আর সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স হলে কি করতে হবে, আমাকে পরবর্তী অংশ অবশ্যই সিএমডব্লিউ ইউজ করতে হবে। সিএমডব্লিউ ইউজ না করা পর্যন্ত কিন্তু আমি সেখান থেকে কোনোভাবেই বলতে পারবো না যে এটা কন্ডিশন সেন্টেন্স সম্পূর্ণরূপে সঠিক হয়েছে। সেজন্য আপনি খেয়াল করে দেখুন এখানে অপশন নাম্বার এ ছাড়া বি তে কোনো সিএমডব্লিউ ইউজ করা হয় নাই, সি তে যাও হয়েছে কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আমরা এটা ক্রস দিয়ে দিলাম এবং পরবর্তীতে ইউজই করা হয়েছে, আমরা এটাও ক্রস। একমাত্র প্রথম অপশনটির মধ্যে আমরা দেখতে পেয়েছি সিএমডব্লিউ পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে এবং পরবর্তীতে আমরা বি ইউজ করেছি। সো সঠিক উত্তর হচ্ছে এখানে এ, ইফ আই লিভড নিয়ার মাই অফিস আই উড বি ইন টাইম ফর ওয়ার্ক। ঠিক আছে, এবং সর্বশেষ যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা কোথা থেকে আসছে, if the party was on Friday, if the party was on Friday we could go। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখানে ওয়াজ যে ব্যবহার করা হলো সেটা কি সঠিক ব্যবহার করা হয়েছে কিনা সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা চলুন আমরা জেনে নেই। জেনে নেওয়ার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে পরবর্তী কি দেওয়া আছে। আচ্ছা এখানে বুঝাই যাচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে করা হয়েছে, তার মানে আপনার এখানে সঠিক সঠিক বলা যায়, কিন্তু কথা হলো পার্টিটা তো শুক্রবারে যদি হতো আমরা যেতে পারতাম, কিন্তু পার্টিটা শুক্রবারে হয় নাই, তার মানে কি এটা অবাস্তব একটা কল্পনা, আর অবাস্তব কল্পনা হইলে কাকে ইউজ করতে হবে, ওয়্যার কি ইউজ করতে হবে, এক্স্যাক্টলি কাকে ইউজ করতে হবে, ওয়্যার কি ইউজ করতে হবে। সেজন্য সঠিক উত্তর হিসেবে আমরা এখানে ওয়াজকে নিতে পারবো না, অন্যভাবে হ্যাড বিন কিংবা উড বি এগুলো নিতে পারবো। আমরা কাকে নিতে পারবো, শুধুমাত্র ওয়্যারকে নিতে পারবো। সেজন্য প্রিয় শিক্ষার্থীরা, ইফ দ্য পার্টি ওয়্যার অন ফ্রাইডে উই কুড গো, এই যখন অবস্থা, তাহলে আমরা আজকে ক্লাসটি পুরোপুরি ভাবে যেটা করেছি আশা করি এটা অনেকের উপকারে আসবে। আজকে না দেখতে পারলেও সেটা আমাদের এখানে মানে কি বলা যায় এটাকে সেভ করা থাকবে সবসময়, আপনি যখন ইচ্ছা হবে তখনই আজকে ক্লাসটি করে নিতে পারবেন যে কোনো সময়। সবার জন্য শুভকামনা থাকবে, পরবর্তী পরীক্ষার প্রস্তুতি আরো ভালো হবে এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।